প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতদিন আমি তোমাদের উদ্ভিদের কৃত্রিম প্রজননের ধাপগুলো পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো উদ্ভিদের কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ইকোনমিক ইম্পর্টেন্স অফ আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস। প্রথমে আসো উচ্চ ফলনশীল ধানের জাত। ইরি হলো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটি ফিলিপাইনে অবস্থিত। এই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা 1960 সালে ইরি ধান উদ্ভাবন করেন। এই ইরি ধান উদ্ভাবনের ফলে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ইরি ধান হলো আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন সিস্টেম বা কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত ধানের জাত। এছাড়াও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বিরি কর্তৃক কতগুলো উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে, যার মধ্যে রয়েছে চান্দিনা, মালা, ইরিশাল, বিরিশাল। এই সকল ধান উচ্চ ফলনশীল ধান উদ্ভাবনের ফলে গত 40 বছরে এশিয়ার ধানের উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। একসময় এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে যে সকল ধান চাষ করা হতো তার ফলন খুবই কম ছিল এবং একর প্রতি 30 থেকে 35 মণ ধান হতো, যেখানে এই সকল উচ্চ ফলনশীল জাত চাষ করার ফলে এখানে ফলন হচ্ছে একর প্রতি 70 থেকে 90 মণ, অর্থাৎ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ধানের উৎপাদন। এই উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে ইরি 5, ইরি 8, ইরিশাল, বিরিশাল। এর মধ্যে খেয়াল করো, ইরি 8 ধানটি উদ্ভাবন করা হয়েছে ইন্দোনেশিয়ার পিটা ধান এবং তাইওয়ানের ডিজি উজেন ধানের সংকরায়নের ফলে। অর্থাৎ এই দুটো জাতের মধ্যে ক্রস করে ইরি 8 ধান উদ্ভাবন করা হয়েছে। এই ইরি 8 ধানের উৎপাদন একর প্রতি 90 থেকে 100 মণ। কিন্তু একসময় বাংলাদেশেই যে সকল ধান চাষ করা হতো, যেমন এই সকল ধান উদ্ভাবনের ফলে ফলন যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি দুর্ভিক্ষ কমে গেছে। একসময় আমাদের দেশে অনেক দুর্ভিক্ষ হতো, বেশ কয়েক বছর পর পরই দুর্ভিক্ষ হতো। এর কারণ ধানের ফলন কম ছিল এবং যদি আগাম বন্যা বা খরা হতো তাহলে ফসলহানি হতো, তখন দুর্ভিক্ষ হতো। কিন্তু বর্তমান সময়ে এই সকল সংকরণের মাধ্যমে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান, এই ধানের জাতগুলো চাষ করার ফলে অনেকটাই দুর্ভিক্ষ কমে গেছে। যদিও বা এখন জনসংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, চাষাবাদের জমির পরিমাণ কমে গেছে, তারপরেও এখন এই সকল উচ্চ ফলনশীল জাত চাষ করার ফলে আমাদের খাদ্য ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। এবার চলে যাচ্ছি উচ্চ ফলনশীল গমের জাত। একসময় যে গমের জাতগুলো ছিল সেখানে ফলন খুবই কম হতো এবং দানাগুলো ছিল অনেক ছোট। এই উদ্ভিদের কৃত্রিম প্রজনন অর্থাৎ সংকরায়নের মাধ্যমে কয়েকটি জাতের গমের মধ্যে সংকরায়ন করে বর্তমানের এই গম উদ্ভাবন করা হয়েছে, যা সারা বিশ্ব জুড়ে চাষাবাদ করা হচ্ছে। এরপরে চলে যাচ্ছি উচ্চ ফলনশীল ভুট্টার জাত। সংকরায়নের মাধ্যমে এই উচ্চ ফলনশীল কতগুলো ভুট্টার জাত উদ্ভাবন করা হয়েছে অন্যান্য ফসলের মতো। উন্নত জাতের ফুল এবং অর্কিড উৎপাদন। ফুল অনেক কাজে আমরা এখন ব্যবহার করি, বাজার থেকে অনেক কাজে আমরা ফুল কিনে সেটা ব্যবহার করি। বিভিন্ন প্রোগ্রামে ফুল আমরা ক্রয় করে থাকি এবং বাণিজ্যিক ভিত্তিতে এই ফুলের চাষ করা হয়ে থাকে এবং ফুলের উৎপাদন বাড়ানো এবং ফুলকে অনেক আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রেও এই কৃত্রিম প্রজনন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করে গ্ল্যাডিওলাস, গোলাপ, অর্কিড, গাঁদা এই সকল উদ্ভিদের এই সকল ফুলের উন্নত জাত তৈরি করা হয়েছে এবং এতে করে ফুলের বাজার মূল্য যেমন বৃদ্ধি পেয়েছে, ফুলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং কৃষকও লাভবান হচ্ছে। এরপরে আসো হাইব্রিড ফল এবং সবজি উৎপাদন। তো বাজারে গেলে আমরা যা খাই
বা কিনে নিয়ে আসি বাজার থেকে, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে এখন যা খাই সবই হাইব্রিড। তো সত্যি বিষয়টি। এখন খেয়াল করো, বিভিন্ন সবজি আকারে অনেক বড় হয়েছে, যেমন করলা, তারপরে বিভিন্ন সবজি। তো এগুলো সংকরায়ন বা কৃত্রিম প্রজননের মাধ্যমেই করা হয়েছে। এছাড়াও আরও কিছু প্রয়োগ রয়েছে, যেমন রোগ প্রতিরোধী জাত উৎপাদন। একসময় যে জাতগুলো ছিল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল, কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে অনেক উদ্ভিদের এরকম রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা হয়েছে। প্রতিকূল সহিষ্ণুতা, বিভিন্ন প্রতিকূল পরিবেশে উদ্ভিদ টিকে থাকতে পারে না এবং ফসল হানি হয়, যেমন লবণাক্ততা, খরা, বন্যা। এ সকল প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন ফসলের বিভিন্ন জাত তৈরি করা হয়েছে, যেগুলো আমাদের প্রতিকূলতা থেকে বাঁচিয়ে যথাযথ ফসল উৎপাদনে সাহায্য করছে। এছাড়াও আছে অধিক অভিযোজন ক্ষমতা। অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব এই কৃত্রিম প্রজননের মাধ্যমে। কৃত্রিম প্রজননের মাধ্যমে অধিক অভিযোজনক্ষম জাত উদ্ভাবন করা সম্ভব। এরপরে আসো 9 নাম্বার, বীজ ঝরে পড়া স্বভাবের পরিবর্তন। অনেক ফসল আছে যেগুলোর বীজ পরিপক্ক হলে পড়ে যায়, এতে করে ফসল হানি হয় বা ফলন কমে যায়। কৃত্রিম প্রজননের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আবার একই সময়ে পরিপক্কতা, অনেক ফসল আছে যে একাধিকবার একই ক্ষেত থেকে একাধিকবার একই ফসল উত্তোলন করতে হয়, কারণ পরিপক্ক হতে এক একটার এক এক সময় লাগে। তো কৃত্রিম প্রজননের মাধ্যমে কিছু জাত উদ্ভাবন করা সম্ভব যা একই সময় পরিপক্ক হবে, তাহলে ফসল সংগ্রহে সুবিধা হবে। এছাড়াও উদ্ভিদ বিবর্তন, কৃত্রিম প্রজননের মাধ্যমে যে জাতগুলো তৈরি হয় সেখানে কি হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, আর এই পরিবর্তিত বৈশিষ্ট্য উদ্ভিদের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব, এটি 4 মার্কের একটি প্রশ্ন। তাহলে মনোযোগ দিয়ে পড়বা এবং অবশ্যই উদাহরণ সহকারে পড়বা, লেখার সময় উদাহরণ ব্যবহার করবা। তো আমরা 10ম অধ্যায় শেষ করলাম, এবার আমরা চলে যাব 11 অধ্যায়, অর্থাৎ উদ্ভিদের আমরা বায়োটেকনোলজি অধ্যায়ে চলে যাচ্ছি। 11 অধ্যায় বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। আমরা প্রথমে সংজ্ঞাটা দেখব, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি। বায়োটেকনোলজির সবচেয়ে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা দিয়েছেন বিজ্ঞানী কোলম্যান। দেখো, কোলম্যানের মতে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনের প্রয়োগকৃত প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তি। এখানে 3টা বিষয় আছে সংজ্ঞার মধ্যে। প্রথমত, কি ব্যবহার করা হচ্ছে, দ্বিতীয়ত কি উৎপাদন করা হচ্ছে, তৃতীয়ত কি কাজে ব্যবহার করা হচ্ছে। প্রথমে আসো, কি ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ। কি তৈরি করা হচ্ছে? যা ব্যবহার করা হচ্ছে তার চেয়ে উন্নত বৈশিষ্ট্যের নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা কোনো দ্রব্য। কি কাজে ব্যবহার করা হচ্ছে? মানবতার কল্যাণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো, দ্রব্য উৎপাদন। দ্রব্য হলো, তোমরা ইনসুলিন নিশ্চয়ই চিনো। ইনসুলিন হলো এক ধরনের দ্রব্য যা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির মাধ্যমেই তৈরি করা হয়। তো আমরা ইনসুলিনের উৎপাদন পদ্ধতি পরবর্তীতে পড়ব। বায়োটেকনোলজি অধ্যায়ে 2টো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হলো টিস্যু কালচার আর একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা প্রথমে টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি উদ্ভিদ টিস্যু কালচার।
প্রথমে আমরা দেখব টিস্যু কালচার কি। সংজ্ঞাটা খেয়াল করো। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাই হলো টিস্যু কালচার। তাহলে এখানে বিষয় দাঁড়াচ্ছে যে কি ব্যবহার করা হচ্ছে, কি কাজ করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে। এখানে যে বিষয়টা খেয়াল করো, উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাই হলো টিস্যু কালচার। এবার আসো টিস্যু কালচার সম্বন্ধে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব। টিস্যু কালচারের জনক হলো গটে ভেবারল্যান্ড, অর্থাৎ গটে ভেবারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক। টিস্যু কালচার জানতে হলে আমাদের টটিপটেন্সি কি জানতে হবে। টটিপটেন্সি হলো, দেখো, প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে টটিপটেন্সি বলে। অর্থাৎ এই টটিপটেন্সি গুণ থাকলেই সেই অংশ থেকে, উদ্ভিদাংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব, নচেত নয়। তাহলে টটিপটেন্সি হলো যে একটা উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার যে অন্তর্নিহিত ক্ষমতা, তাকেই বলা হচ্ছে টটিপটেন্সি। এক্সপ্ল্যান্ট, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটি ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। আমি আবারও বলছি, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটি ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। অনুচারা বা ইংরেজিতে বলা হয় প্ল্যান্টলেট। টিস্যু কালচারের মাধ্যমে যে চারাগুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় অনুচারা বা অনুচারা বা প্ল্যান্টলেট। মাইক্রোপ্রোপাগেশন, টিস্যু কালচারকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয় কারণ এখানে ক্ষুদ্র অংশ ব্যবহার করে উদ্ভিদের প্রজনন করা হয় বা সংখ্যা বৃদ্ধি করানো হয়, এ কারণে এটাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। এবার আসো ইনভিট্রো কালচার। টিস্যু কালচার পদ্ধতিকে ইনভিট্রো কালচারও বলা হয় কারণ এই কালচার বা এই কাজটি করা হয় কাঁচপাত্রের মধ্যে। এই কাঁচপাত্রের মধ্যে করা হয় বলেই এটাকে বলা হয় ইনভিট্রো কালচার। এবার আসো টিস্যু কালচারের ধাপসমূহ, কি কি ভাবে টিস্যু কালচার করা হয়। প্রথম ধাপ হলো মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। আমরা আগেই জেনেছি উদ্ভিদের যে অংশটি টিস্যু কালচারের জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। তো এক্সপ্ল্যান্ট সংগ্রহ করার জন্য যে উদ্ভিদ আমরা নির্বাচন করব সেটাকেই বলা হয় মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ নির্বাচনের সময় অবশ্যই উদ্ভিদটি নিরোগ এবং উন্নত বৈশিষ্ট্যের দেখে নির্বাচন করব। এবং এক্সপ্ল্যান্ট হিসেবে যে অংশগুলো ব্যবহার করা হয় খেয়াল করো, উদ্ভিদের কচি পাতা, তারপরে আছে দেখো কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল, তারপরে আছে পরাগধানী, পরাগরেণু, তারপরে একটা কোষ হতে পারে, তারপরে শুট অ্যাপেক্স হতে পারে। এই অংশগুলোকে এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। 2 নম্বর ধাপ কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। যেহেতু ল্যাবরেটরিতে টিস্যু কালচার করা হয়, এই কারণে সেখানে একটা কৃত্রিম আবাদ মাধ্যম বা কালচার মিডিয়াম তৈরি করে নিতে হয়। কালচার মিডিয়াম তৈরির জন্য বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকে। আমরা জানি উদ্ভিদের 17টা নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়। এই 17টা নিউট্রিয়েন্ট সমৃদ্ধ কিছু সলিউশন পাওয়া যায়, এই সলিউশনগুলো অ্যাড করতে হয়। এছাড়াও অ্যাগার ব্যবহার করতে হয়। অ্যাগার ব্যবহার করলে কালচার মিডিয়াম সলিড বা সেমি সলিড হয়, আর যদি আমরা অ্যাগার ব্যবহার না করি তাহলে মিডিয়াম লিকুইড হবে। এছাড়াও এখানে চিনি বা সুক্রোজ ব্যবহার করা হয়, আর ব্যবহার করা হয় হলো ফাইটোহরমোন, ভিটামিন। এই সকল উপাদান মিক্সড করে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করা হয়। তাহলে আবাদ মাধ্যমের মধ্যে থাকছে 17টা পুষ্টি উপাদান, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় 17টা পুষ্টি উপাদান, থাকছে ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন, আর থাকছে ভিটামিন, তারপরে থাকবে হলো অ্যাগার এবং চিনি বা সুক্রোজ। এই সকল উপাদান মিক্সড করে কালচার মিডিয়াম তৈরি করা হয়। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা টেস্ট টিউবের মধ্যে দেখো নিচে যে স্বচ্ছ বা আধা স্বচ্ছ যে পদার্থটা দেখতে পাচ্ছ টেস্ট টিউবের নিচের দিকে, এটাই হলো কালচার মিডিয়াম।
যেটাকে এমএস মিডিয়াম বলা হয়। মুরাশি এবং স্কোং নামক দুজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে এমএস মিডিয়াম বলা হয়। এরপরে চলে যাচ্ছি জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। আমরা সংজ্ঞাতে দেখেছি টিস্যু কালচার সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে টিস্যু কালচার করা হয়, কারণ যে পুষ্টি মাধ্যমটি ব্যবহার করা হয় তা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। এই কারণে এখানে জীবাণুর সংক্রমণ খুব বেশি হয়, বিশেষ করে ছত্রাক, ব্যাকটেরিয়া এ সকল জীবাণু ধ্বংস করে দেয় আবাদ মাধ্যম বা পুরো কালচারটাই নষ্ট করে দিতে পারে। এই কারণে সম্পূর্ণ উপাদান জীবাণুমুক্ত করতে হয়। টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যে কালচার মিডিয়াম আমরা তৈরি করলাম, সেই কালচার মিডিয়াম সহ প্রয়োজনীয় পেট্রি ডিশ, তারপরে টেস্ট টিউব হতে পারে, ফরসেপ, এই সকল উপাদান জীবাণুমুক্ত করতে হয়। যে মেশিনে করা হয় সেটাকে বলা হয় অটোক্লেভ মেশিন। তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ এটা হলো অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভ মেশিনের মধ্যে সব কিছু দিয়ে এর তাপমাত্রা 121 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হয় এবং 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 20 মিনিট রাখা হয়, তাহলে সমস্ত উপাদান জীবাণুমুক্ত হয়ে যাবে। আর এক্সপ্ল্যান্টটি জীবাণুমুক্ত করার জন্য মার্কিউরি ক্লোরাইড দ্রবণে ধুয়ে নিলে এক্সপ্ল্যান্টও জীবাণুমুক্ত হয়ে যায়। আর আমরা যে হাতে কাজ করব সেটা জীবাণুমুক্ত করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। এবার আসো 4 নম্বর ধাপ, মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন। যে কালচার মিডিয়াম আমরা তৈরি করেছি এবং জীবাণুমুক্ত করে নিয়েছি, সেই কালচার মিডিয়াম যে পাত্রে আমরা কালচার দিব সেই পাত্রে প্রথমে ঢেলে নেওয়া হয়। এরপর মিডিয়াম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেখানে আমরা এক্সপ্ল্যান্ট স্থাপন করতে পারবো। এখানে দেখো একজন মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন করছে। এখানে পেট্রি ডিশ ব্যবহার করা হচ্ছে কালচার দেওয়ার জন্য। এই পেট্রি ডিশগুলোর মধ্যে কালচার মিডিয়াম নেওয়া আছে এবং সেটি ঠান্ডা হয়েছে। এরপর ফরচেপ বা চিমটা ব্যবহার করে এই পেট্রি ডিশের যে মিডিয়াম রয়েছে সেখানে এক্সপ্ল্যান্ট বসানো হচ্ছে এবং যেখানে বসে কাজ করা হচ্ছে সেই মেশিনটার নাম হলো ল্যামিনার এয়ারফ্লো মেশিন। এই মেশিনটা থাকে জীবাণুমুক্ত। এই মেশিনের মধ্যে ইউভি লাইট থাকে। কাজ করার 30 মিনিট আগে ইউভি লাইট জ্বালায় রাখলে এখানকার পরিবেশটাও জীবাণুমুক্ত হয়ে যায়। আর সামনে যে অংশটি দেখতে পাচ্ছ এখান দিয়ে এক ধরনের বাতাস বের হয় যা পেছন থেকে, অর্থাৎ এই পেছন থেকে যেন জীবাণু প্রবেশ করতে না পারে সেটা বাধা দেয়। 5 নম্বর ধাপ হলো ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি। এখানে খেয়াল করো, এগুলো হচ্ছে ক্যালাস। আচ্ছা, ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি। যে টেস্ট টিউব বা যে পেট্রি ডিশে আমরা কালচার দিলাম সেটা ল্যাবরেটরিতে নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হয়, যেখানে তাপমাত্রা থাকে 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে হিউমিডিটিও নির্দিষ্ট থাকে এবং আলোক ফ্লাক্স থাকবে 2000 থেকে 3000 লাক্স, আলোর তীব্রতা থাকবে। এই পরিবেশে কিছুদিন রেখে দিলে সেখানে এরকম কালচার যেখানে দিয়েছিলাম সেখানে কি হবে, এরকম ক্যালাস তৈরি হবে। এখন কথা হলো ক্যালাস কি? ক্যালাস হচ্ছে একটি অবয়বহীন কোষপিণ্ড, খেয়াল করো, যার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। এই অবয়বহীন কোষপিণ্ডকেই বলা হয় ক্যালাস। আর টিস্যু কালচারের মাধ্যমে একটা ক্ষুদ্র অংশ থেকে যে অনেক চারা তৈরি করা হয় তার পিছনে মূল যে রহস্য সেটা হলো ক্যালাস। অর্থাৎ ক্যালাসের পরিমাণ যত বেশি হবে সেখান থেকে আমরা তত বেশি চারা তৈরি করতে পারবো। এবং এই ক্যালাসকে আবার এখানে খেয়াল করো, একটা পেট্রি ডিশে অনেকগুলো ক্যালাস রয়েছে। এই পেট্রি ডিশ থেকে আমরা এই ক্যালাসগুলোকে আবার ছোট ছোট করে অংশ ভেঙে আমরা নতুন করে নতুন পাত্রে এরকম আমরা কালচার দিতে পারি। সেখানে গিয়েও এরকম ক্যালাস তৈরি হবে এবং ক্যালাসের সংখ্যা বাড়বে। ক্যালাসের সংখ্যা যত বাড়বে তত বেশি আমরা চারা তৈরি করতে পারবো। এবং ক্যালাস তৈরির জন্য একটা হরমোন কাজ করে, অর্থাৎ সাইটোকাইনিন এবং অক্সিন, এই দুটো হরমোন যদি আমরা মিডিয়ামে সমান মাত্রায় ব্যবহার করি তাহলে ওই মিডিয়াম থেকে শুধু ক্যালাস তৈরি হবে। 6 নম্বর ধাপ, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। যে ক্যালাস আমরা পেলাম সেই ক্যালাসকে আমরা নতুন আরেকটা মিডিয়ামে স্থানান্তর করব, যে মিডিয়ামে সাইটোকাইনিনের পরিমাণ বেশি দেওয়া আছে, অক্সিজেনের পরিমাণ কম দেওয়া আছে। তখন সেই ক্যালাস থেকে এরকম শুট তৈরি হবে। খেয়াল করো, শুট
কিন্তু কোনো রুট তৈরি হবে না। পরবর্তীতে এই শুটগুলোকে কেটে নতুন আরেকটা মিডিয়ামে স্থানান্তর করতে হয়, যেখানে অক্সিনের পরিমাণ বেশি থাকে, সাইটোকাইনিন কম থাকে। তখন সেই মিডিয়ামে এরকম রুট তৈরি হবে, শুটগুলোর সাথে রুট তৈরি হবে। তাহলে আমাদের পূর্ণাঙ্গ চারা তৈরি হয়ে গেল, শুটও তৈরি হলো, রুটও তৈরি হলো। শুট হলো কাণ্ড, শীর্ষ কাণ্ডের অংশটাকে বলা হচ্ছে শুট, আর রুট মানে তো তোমরা বুঝতেই পারছো মূল। 7 নম্বর ধাপ হলো চারা টবে স্থানান্তর। চারা তৈরি হয়ে গেলে সেটাকে টবে স্থানান্তর করতে হয় এবং ল্যাবরেটরির মধ্যে রাখা হয়। এরপর ধীরে ধীরে ল্যাবরেটরিতে কিছুক্ষণ এবং কিছু সময় বাইরে রেখে অ্যাডাপ্টেশন করানো হয় নতুন পরিবেশের সাথে বা বাইরের পরিবেশের সাথে। এরপর হলো প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর করা হয়। টব থেকে গাছগুলোকে পরবর্তীতে মাঠে বা প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করা হয় বা মাটিতে রোপণ করা হয়। এটা হলো টিস্যু কালচারের ধাপসমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা আগামী ক্লাসে আলোচনা করব টিস্যু কালচারের অর্থনৈতিক গুরুত্ব বা প্রয়োগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।